হ্যালো বন্ধুরা, আমরা আজকে গুটি গুটিতে পায়ে এগিয়ে চলেছি। আজকে এপিসোড 4 মার্চ এপ্রিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস যেগুলো আছে এক্সামে যেগুলো আসার মতো সেগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমাদের এমসিকিউ হবে, তার বেসিসে আমরা স্ট্যাটিক ফ্যাক্টস দেবো এবং ম্যাপিং পয়েন্টিংয়ে দেখাবো বিভিন্ন জায়গা যেগুলো মনে রাখার প্রয়োজন। 20 মার্চ কোন দুটি আন্তর্জাতিক দিবস পালিত হয়? উত্তর হবে ওয়ার্ল্ড স্প্যারো ডে, ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। 20 মার্চ পালিত হয় বিশ্ব চড়ুই দিবস এবং আন্তর্জাতিক সুখ দিবস। চড়ুই পাখি সংরক্ষণে সচেতনতা তৈরি এবং মানুষের জীবনে সুখ ও কল্যাণ ছড়িয়ে দেওয়ার জন্য এই দিবস পালন করা হয়। জাতিসংঘ 2012 সালে হ্যাপিনেস ডে হিসেবে এই দিনকেই ঘোষণা করেছিল। 20 মার্চ বিশ্ব চড়ুই দিবস। স্প্যারো ডে, চড়ুই পাখি আমি দেখাচ্ছি। ওয়ার্ল্ড স্প্যারো ডে প্রথম পালিত হয় 2010 সালে এবং এই সূচনা ভারতের সংস্থার নেচার ফরএভার সোসাইটি শুরু করেছিল। ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস ঘোষণা করে ইউএন জেনারেল অ্যাসেম্বলি। শোক দিবসের প্রস্তাব দেয় ভুটান। হ্যাপিনেস ইন্ডেক্স, যেটা এখন আমরা দেখি, গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের ধারণার প্রবক্তা করে ভুটান। ভারতের জাতীয় পাখি হলো ময়ূর এবং চড়ুইয়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসের ডোমেস্টিকাস। এই হলো চড়ুই পাখি। 20 মার্চ দিনটি বসন্ত বিষুবের কাছাকাছি হয়। ভুটান 1971 সালে জাতিসংঘে যোগ দেয়। শোক দিবসের স্লোগান হলো হ্যাপিয়ার টুগেদার। চড়ুই বর্তমান শহুরে পরিবেশের সংকটাপন্ন পাখি। শহর দেখা যায় কিন্তু খুব কম দেখা যায়। ভিডিওতে এগোনোর আগে আমরা বলে দিই যে আজকে আমাদের এই ট্রাস্টের আন্ডারে 3টি চ্যানেল আছে। একটি সিএ বাংলা ডাইজেস্ট, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কিছু দেওয়া হয়। সিভিল ফিউশন, ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড ভিডিও দেওয়া হয়। এবং দীক্ষাতে আমরা ইউপিএসসি এবং ডব্লিউবিসিএসের বাইরে যত পরীক্ষা আছে, বিশেষ করে ডিফেন্সের পরীক্ষা, পুলিশের পরীক্ষা, এই সমস্ত পরীক্ষার জন্য আমরা ক্লাস দিয়ে থাকি। আজকে আমরা স্ট্র্যাটেজিকে সেকেন্ড কোশ্চেনে আসি। 21 মার্চ কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? উত্তর হবে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। 21 মার্চ পালিত হয় বিশ্ব বন দিবস। এই দিন বিশ্বব্যাপী বন সংরক্ষণ এবং বৃক্ষরোপণ নিয়ে সচেতনতা বাড়ানো হয়। বন হলো জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্যের মূল ভিত্তি। বিশ্ব বন দিবস পালনের সিদ্ধান্ত হয়েছিল 1971 সালের FAO এর মাধ্যমে। 2012 সালে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট ঘোষণা করা হয় এবং বন পৃথিবীর 30% ভূমি আচ্ছাদন করে আছে। মানে টোটাল ওয়ার্ল্ডের 70%, যদি 100% যদি ল্যান্ড থাকে তার 30% বনই আচ্ছাদন করে আছে। অ্যামাজন রেইন ফরেস্টটি হলো বিশ্বের ফুসফুস। দেখো অ্যামাজন সাউথ আমেরিকায়, এই যে জায়গাটা দেখাচ্ছে বিভিন্ন দেশ, কলম্বিয়া, ব্রাজিল, পেরু, বলিভিয়া, এই সমস্ত জায়গাটা নিয়ে এটা হলো তোমার অ্যামাজন ফরেস্ট। অ্যামাজন ফরেস্টটা তৈরি হয়েছে পুরোপুরি রেইন ফরেস্ট। এই অ্যামাজন রিভারের যে প্রশাখা নদী যেগুলো আছে তার উপরেই এগুলো তৈরি করা হয়েছে এবং একে বিশ্বের ফুসফুস বলা হয়। দেখো কত গ্রিনারি জায়গা। ভারত বন আচ্ছাদনের হার প্রায় 21.7%। ভারতে 21.7% বন আছে। ভারতের সবচেয়ে বড় অরণ্য হলো মধ্যপ্রদেশ এবং ভারতের মধ্যপ্রদেশ বলতে এই দেখো, এইখানে হচ্ছে তোমাদের সবচেয়ে বড় আমাদের ওয়ার্ল্ডের বন আছে। এখানে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি বন আছে মধ্যপ্রদেশে। বৃক্ষরোপণ উৎসব ভারতে পালিত হয় বন উৎসব, বা জুলাই মাসে এই উৎসব পালিত হয়, বন উৎসব বলা হয়। চিপকো মুভমেন্টে বন সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। চিপকো মুভমেন্ট বন সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। সুন্দরবন হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এই যে চিপকো মুভমেন্ট যেটা বলা হচ্ছে, ইন্ডিয়াতে এটা হয়েছিল এবং এরকম গাছের সাথে সব মহিলারা সব দাঁড়িয়েছিল। গাছ কাটলে তাদেরকে কেটে দেওয়ার, গাছ কাটতে হবে, একদম চিপিয়েছিল গাছের সাথে, সেই জন্য এর নামকরণ করা হয়েছিল চিপকো মুভমেন্ট। কোনো একদিন আমরা চিপকো মুভমেন্ট নিয়ে আরও বিশাল একটি আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মুভমেন্ট। ইন্ডিয়ার যত ফরেস্ট মুভমেন্ট আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলা হয় চিপকো মুভমেন্ট। এবং সুন্দরবন এলাকা দেখো, এটা হলো ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এটা বাংলাদেশ বর্ডার। এই যে জায়গাটা আছে এইটা হলো তোমার সুন্দরবন। এইখানে সুন্দরবনে তোমার খুব সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যায়। ম্যানগ্রোভ ফরেস্ট বলতে এই ধরনের ফরেস্ট। এখানে শিকড়গুলো খুব স্ট্রংলি মাটির সাথে গেঁথে থাকে, যার জন্য এই জল এই ক্ষয় করতে পারে না এবং এটা সেইভাবে দাঁড়িয়ে থাকে। এবং জলের যে প্রবাহ সেগুলো এই শিকড়ে এসে লেগে পিছিয়ে যায়। এবং এইখানকার যে শিকড়গুলো আছে সেগুলো আবার এইভাবে শ্বাসমূল বলা হয়, যেহেতু নিচে শ্বাস নিতে পারে না, মানে অক্সিজেন নিতে পারে না, তাই অক্সিজেন নেওয়ার জন্য এই শিকড়গুলো এরকম উপরে উঠে যায়, উপরে উঠে হাওয়া থেকে অক্সিজেন নেয়। এগুলো সম্পর্কে ডিটেলস ক্লাস নেওয়া যেতে পারে।
আজকে আমরা এই পর্যন্তই বললাম। নেক্সট হচ্ছে 22শে মার্চ কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াটার ডে। 22 মার্চ পালিত হয় বিশ্ব জল দিবস। 1993 সালে জাতিসংঘ একটি ঘোষণা করে। এই দিনে জল সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা ছড়ানো হয়েছিল। 71 অংশ জল আছে আমাদের দ্বারা, মানে পৃথিবীতে টোটাল 71 অংশ জল। এই যে অংশগুলো জল দেখতে পাচ্ছ পৃথিবীর মধ্যে, এগুলো 71 অংশ, 71% জল। তার মধ্যে তোমার যদি মিঠা জল হয়, মিঠা জল হচ্ছে 2.5%। এই 2.5%-এর মধ্যে আবার খাওয়ার মতো প্রয়োজনীয় জল আছে 1%, মানে পানীয় জল 1%। টোটাল যে জল আছে 71%, তার 2.5% হলো তোমার মিঠা জল এবং তার 1% হলো তোমার খাওয়ার জল। তাহলে বুঝতেই পারছো কত কম খাওয়ার জল আমাদের। তো পরবর্তী দিনে যে সমস্ত বলা হচ্ছে যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, জল নিয়েও কিন্তু যুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বিভিন্ন নদীতে বাদ দেওয়ার ফলে দেখতেই পাচ্ছ দেশের মধ্যে বিভিন্ন ধরনের যুদ্ধ মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ইউনেস্কো বিশ্ব জল দিবস সমন্বয় করে এবং ভারতের প্রধান নদী ব্যবস্থা হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। দেখো গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু, এই তিনটি নদীর একটা প্রবাহ ইন্ডিয়াতে একটা ভীষণ বড় পরিমাণে তোমার ইনপুট দেয়। তো এই তিনটেই ইন্ডিয়াতে অবস্থিত। গঙ্গাটা পুরোপুরি ইন্দাস, মানে যেটা আমরা সিন্ধু নদী বলছি, সেটি তোমার ইন্ডিয়া, বাংলাদেশ এবং তিব্বতের মধ্যে আছে, এবং ব্রহ্মপুত্রটা আছে তিব্বত বা এখন চায়না, এবং সেখান থেকে অরুণাচল প্রদেশ হয়ে আবার বাংলাদেশের মধ্যে চলছে অসমের হয়ে। তো এই হলো আমাদের ভারতের নদী ব্যবস্থা, তিনটি প্রধান নদী ব্যবস্থা। ভারতের সংবিধানের আর্টিকেল 262 নদী বিরোধ নিষ্পত্তি করে এবং জল সংরক্ষণের স্লোগান হলো জল হি জীবন হ্যায়। ভারতের ন্যাশনাল ওয়াটার পলিসি চালু হয় 1987 সালে। 2001 সালে গঠিত হয়েছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড। এ হলো তার মেন অফিস। বিশ্ব জল দিবসের থিম প্রতি বছর আলাদা হবে এবং জলের অপচয় রোধ করা পরিবেশের জন্য অপরিহার্য। নেক্সট কোশ্চেন, 23শে মার্চ কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? উত্তর হবে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে। 23শে মার্চ পালিত হয় ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে। বিশ্ব আবহাওয়া দিবস এই দিনে পালিত হয় এর প্রতিষ্ঠা দিবস হিসেবে, এবং জলবায়ু পরিবর্তন, আবহাওয়া পূর্বাভাস, দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা বাড়ানোর উদ্দেশ্য। WMO প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন তৈরি হয়েছিল 1950 সালে। সদর দপ্তর জেনেভা। এই হলো তোমার সুইজারল্যান্ডের মধ্যে একদম সাইডে এক জায়গায়, এটা হলো জেনেভা, এখানে হলো সদর দপ্তর। 1951 সালে এটি জাতিসংঘের বিশেষ সংস্থা হয়। আবহাওয়া পর্যবেক্ষণের জন্য রয়েছে IMD ইন্ডিয়াতে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। IMD গঠিত হয়েছিল 1975 সালে এবং IMDর প্রধান সদর দপ্তর হলো পুনে। এইটা যে ম্যাপটা দেখতে পাচ্ছ এটা মহারাষ্ট্রের, এই হলো পুনে, আরও এদিকে আসলে তুমি মুম্বাই দেখতে পাবে। তো এই হলো পুনে, এবং পুনেতেই হলো ভারতের IMDর সদর দপ্তর। ডপলার রেডার সিস্টেম ব্যবহার করে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া দিবসের থিম প্রতি বছর আলাদা হয়। জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। IPCC জলবায়ু গবেষণার জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, IPCC জলবায়ু গবেষণার জন্য নোবেল শান্তি পেয়েছিলেন। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বলা IPCCর ফুল ফর্ম। 24 মার্চ কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়েছিল? উত্তর হবে ওয়ার্ল্ড টিবি ডে। আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে টিবি ডে 24শে মার্চ টিবি ডে। বিশ্ব যক্ষ্মা দিবসও বলা হয়, টিবির আর এক নাম হচ্ছে যক্ষ্মা। 1982 সালে এই দিনে ডক্টর রবার্ট কচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেছিলেন। রবার্ট কচের তোমার যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেছিলেন। বর্তমানে যক্ষ্মা প্রতিরোধ এবং নির্মূলের জন্য বিশ্বব্যাপী প্রচারণা চালানো হয়। যক্ষ্মার জীবাণুর নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং ভারতে প্রতি বছর প্রায় 25 লক্ষ মানুষ টিবিতে আক্রান্ত হয়। টিবি চিকিৎসার ওষুধ হলো রিফাম্পিসিন এবং আইসোনিয়াজিড ইত্যাদি। ডটস প্রোগ্রাম ভারতের টিবি চিকিৎসার প্রধান কৌশল। ডটস প্রোগ্রাম প্রায় দেখবে নিউজে আসে। ডটস প্রোগ্রামে টিবিকে ইরাডিকেশন করা হয়। BCG ভ্যাকসিন দেওয়া হয় টিবির জন্য, প্রতিরোধের জন্য। টিবি নির্মূলের লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে করতে বলা হয়েছে, মানে 2030-এর মধ্যে টিবি নির্মূল করতে বলা হয়েছে এর মাধ্যমে। ভারতের রিভাইজ ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম RNTCP বলা হয়, চালু হয়েছে 1997 সালে। 2018 সালে একটি নতুন নামে পরিচিত হয়, ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম NTEP এর নামকরণ করা হয় পরবর্তীতে 2018 সালে। টিবি রোগকে বাংলায় বলা হয় যক্ষ্মা রোগ এবং টিবি মূলত ফুসফুসে সংক্রমণ ঘটায়। নেক্সট কোশ্চেন, 26শে মার্চ কোন দেশের মুক্তি দিবস পালিত হয়? উত্তর হবে বাংলাদেশ। 26শে মার্চে মুক্তি দিবস পালিত হয়।
26 মার্চ পালিত হয় বাংলাদেশ স্বাধীনতা দিবস। 1971 সালে এই দিনে বাংলা মুক্তিযুদ্ধ শুরু হয় এবং পাকিস্তানের শাসন থেকে মুক্তির জন্য এই দিনটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 16 ডিসেম্বর 1971, কিন্তু 16 মার্চকে খুব ইম্পর্টেন্স হিসেবে দেখা হয় এবং মুক্তিযুদ্ধে পরিচালিত হয়েছিল মুক্তিবাহিনী দ্বারা। আর স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের সেনাদের আত্মসমর্পণ হয়েছিল ঢাকায়। ভারতীয় সেনাবাহিনী মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং বাংলাদেশকে বলা হয় সোনার বাংলা। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং মুদ্রা হলো টাকা। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই যে সোনার বাংলা যে এটা আছে সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং সোনার বাংলা, আমার সোনার বাংলা, সেটি হলো সেখানকার জাতীয় সঙ্গীত। এটি লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। 5ই এপ্রিল কোন জাতীয় দিবস পালিত হয়? উত্তর হবে ন্যাশনাল মেরিটাইম ডে। 5ই এপ্রিল পালিত হয় জাতীয় সমুদ্র দিবস। এই দিনে 1919 সালে SS লয়াল্টি মুম্বাই থেকে লন্ডন যাত্রা করেছিল। ভারতের প্রথম জাহাজ SS লয়াল্টি, মনে রাখবে SS লয়াল্টি হলো প্রথম জাহাজ যেটি মুম্বাই থেকে লন্ডনে যাত্রা করেছিল। সেই দিনটাকে 5 এপ্রিল ছিল এবং সেটাই জাতীয় সামুদ্রিক দিবস হিসেবে পালিত করা হয়। এই দিবস ভারতের বাণিজ্য সামুদ্রিক শক্তির একটি প্রতীক। SS লয়াল্টি ছিল ভারতের প্রথম বাণিজ্যিক জাহাজ। 1964 সালে প্রথম ন্যাশনাল মেরিটাইম ডে পালিত হয় এবং ভারতীয় নৌ পরিবহন মন্ত্রক এই দিন আয়োজন করে। এবং ভারতের সবচেয়ে বড় বন্দর হলো জওহরলাল নেহরু পোর্ট। দেখো এই জওহরলাল নেহরু মহারাষ্ট্রে, এবং এটি হলো তার পিকচার, জওহরলাল নেহরু পোর্ট। নেক্সট হচ্ছে ভারতের প্রথম আধুনিক বন্দর হলো কলকাতা পোর্ট। কলকাতা পোর্ট ছিল ভারতের প্রথম আধুনিক পোর্ট। ভারতের সবচেয়ে গভীর সমুদ্র বন্দর হলো বিশাখাপত্তনম পোর্ট। সবচেয়ে গভীর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ। সাগরমালা প্রজেক্ট ভারতের সামুদ্রিক উন্নয়নের প্রকল্প। সাগরমালা প্রজেক্ট দেখো এখানে তোমার পোস্ট মডার্নাইজেশন, পোস্ট কানেক্টিভিটি, পোর্ট লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কোস্টাল কমিউনিকেশন ডেভেলপমেন্ট, এইগুলো সব তোমার পোর্ট লেড ডেভেলপমেন্টের মধ্যে আসছে, সাগরমালা প্রজেক্টের মধ্যে আসছে। এইগুলো দেখো, এই যে লিঙ্কিং পুরো এইটা হলো তোমার সাগরমালা প্রজেক্ট। যত কোস্টাল সিটি আছে সেইগুলোকে ডেভেলপ করা। ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় 7500, মানে উপকূলরেখা বলতে এই পুরোটা গুজরাটের এখান থেকে শুরু করে পুরো এখান থেকে বে অফ বেঙ্গল পর্যন্ত এই জায়গাটা 7500 কিলোমিটার উপকূলরেখা। ভারতীয় নৌ পরিবহন কর্পোরেশন হলো শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। বাণিজ্যের 95% পরিবাহিত হয় সামুদ্রিক পথে। টোটাল বাণিজ্যের 95% পরিবাহিত হয় বাণিজ্য পথে। 7ই এপ্রিল কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? উত্তর হবে ওয়ার্ল্ড হেলথ দিবস। 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ দিবস। হু যে বলা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 7ই এপ্রিল পালিত করে বিশ্ব স্বাস্থ্য দিবস। এবং 1948 সালে এই দিনে হু প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা। হুয়ের সদর দপ্তর। হু গঠিত হয়েছিল 1948 সালে। স্বাস্থ্য দিবসের থিম প্রতি বছর আলাদা হয়। আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রক, সেই হুয়ের যত প্রজেক্ট আছে সেগুলোকে তোমার ইমপ্লিমেন্ট করার জন্য। বিশ্ব স্বাস্থ্য দিবসের স্লোগান হলো হেলথ ফর অল। হুয়ের বর্তমান মহাপরিচালক হচ্ছে টেড্রস আধানম এবং ভারতের ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম চালু হয়েছিল 1985 সালে। হুতে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল 2012 সালে। ডেটটা খুব মনে রাখবে, 2012 সালে হু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। অলরেডি আমরা কিন্তু এটা আলোচনা করলাম একটু আগে। ভারতের এইমসের প্রধান চিকিৎসা ব্যবস্থা, মানে এইমস হলো 1 নম্বর মেডিকেল ইনস্টিটিউশন যেটা সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকে সরকারি হিসাবে। হুয়ের সদস্য সংখ্যা 194, তাহলে হুতে এখন টোটাল 194টি সদস্য দেশ আছে। নেক্সট কোয়েশ্চেন, 13ই এপ্রিল কোন ঐতিহাসিক ঘটনা স্মরণ করা হয়? উত্তর হবে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ অমৃতসরে হয়েছিল, পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ। 13ই এপ্রিল 1919 সালে ব্রিটিশ সেনাপতি জেনারেল ডায়ার, নাম তো মনে থাকবে, অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে নিরীহ জনতার উপর গুলি চালান। এই হত্যাযজ্ঞে শত শত মানুষ মারা যান। এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি কালো অধ্যায় বলা হয় এবং এটি পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল এবং দিনটি ছিল বৈশাখী উৎসব এবং হান্টার কমিশন জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের পর তৈরি করা হয়েছিল। হান্টার কমিশন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদস্বরূপ নাইটহুড ত্যাগ করেছিলেন এই সময় এবং হত্যাযজ্ঞে প্রায় 379 জন মারা গেছিলেন। হাজারো মানুষ আহত হন। সরকারি রিপোর্টের সংখ্যা দেখানো হয় এবং গান্ধীজি প্রথমবার জাতীয় পর্যায়ে আন্দোলনে নামেন এই ঘটনার পর থেকে। রাওলাট অ্যাক্টের প্রতিবাদেই এই জনতা সমবেত হয়েছিল এবং সেই জায়গাটা দেখো, এখানে যে মনুমেন্টটা দেখতে পাচ্ছ, এই মনুমেন্টটা তোমার সেইখানকারই তৈরি এবং সেই যে গুলি করা হয়েছিল, এই যে সাইনগুলো দেখতে পাচ্ছ না, সাদা সাদা জায়গা,
এগুলো কিন্তু সেই গুলির দাগ, এখনও তুমি গেলে দেখতে পাবো অমৃতসরে, এখানে আমাদের যাওয়া আছে। তো এইখানে গেলে তোমাদের সেই নস্টালজিক ভাবটা চলে আসবে, ইতিহাসের সেই নস্টালজিক ভাব। ব্রিটিশ রাজনীতি কেঁপে ওঠে এই ঘটনার পর, এবং আজও জালিয়ানওয়ালাবাগের স্মৃতিসৌধ রয়েছে, জালিয়ানওয়ালাবাগের স্মৃতিসৌধ আছে। 14ই এপ্রিল কোন দুটি দিবস পালিত হয়? এবং এটি কিন্তু খুব বেশি দূরে নয় স্বর্ণ মন্দির থেকে, যে অমৃতসর স্বর্ণ মন্দির আছে সেখান থেকে খুব বেশি দূরে নয়। 14ই এপ্রিল কোন দুটি দিবস পালিত হয়? একটি হলো আম্বেদকর রিমেম্বারেন্স ডে, আর একটা হলো ফায়ার এক্সটিংগুইশিং ডে। 14ই এপ্রিল ডক্টর বি.আর. আম্বেদকর শন দিবস বলা হয় এবং অগ্নি নির্বাপন দিবস বলা হয়। ভারতের সংবিধান রচয়িতা তিনি ছিলেন বি.আর. আম্বেদকর, এবং দমকম বাহিনী আবেদনকে এখানে স্মরণ করা হয় এই একই দিনে। আম্বেদকরের জন্ম ছিল 1991 সালে, মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারতের সংবিধানের রচনার প্রধান স্থপতি বলা হয় এবং আম্বেদকরকে বাবা সাহেব বলা হতো। তিনি ছিলেন প্রথম ল মিনিস্টার, আইনমন্ত্রী ছিলেন প্রথম বি.আর. আম্বেদকর। তিনি প্রতিষ্ঠা করেছিলেন বহিষ্কৃত হিতাকৃণী সভা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কোশ্চেন, এই কোশ্চেনগুলো প্রায় আসছে পরীক্ষাতে। 1956 সালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এটাও বহুবার পরীক্ষাতে এসছে যে বি.আর. আম্বেদকর কোন ধর্ম গ্রহণ করেছিলেন। এবং তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে অ্যানিহিলেশন অফ কাস্টের অ্যানিহিলেশন। তার জন্মদিন ভারতে সমতা দিবস হিসেবে পালন করা হয়। 14ই এপ্রিল পালিত হয় ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে, এবং ভারতের প্রথম ফায়ার সার্ভিস কলেজ অবস্থিত হয় নাগপুরে, প্রথম কলেজ নাগপুরে। শেষ করার আগে আমরা আরও বলে দিই যে আমাদের 3টি চ্যানেল আছে, একটি সিএ বাংলা ডাইজেক্ট, একটি দ্য সিভিল ফিউশন, আর একটি হলো দীক্ষা। আমরা সিভিল ফিউশনে দিই ইউপিএসসি এবং WBCS এর ক্লাস দিয়ে থাকি, এবং আমরা সিএ বাংলা ডাইজেক্ট সমস্ত রকমের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি, এবং দীক্ষাতে আমরা WBCS ইউপিএসসি বাদ দিয়ে রেস্ট সমস্ত এক্সামের জন্য ক্লাস দেওয়া হয়ে থাকে, বিশেষ করে WBP এবং ডিফেন্সের জন্য ক্লাস দেওয়া হয়। তো জুড়ে থাকো এবং 3টে চ্যানেলে তোমার সাবস্ক্রিপশন করে নাও। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে যাবে, আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।